আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কিছু নেই। এই প্রবাদটি আমরা কিন্তু আসলে বহুবার শুনেছি, বহুবার বলেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই রাজনীতির প্রেক্ষাপটে কথাটির ওজন কিন্তু সবসময় একটু বেশি। দর্শক, আপনারা যদি ইতিহাসের পাতা একটু ভালো করে উল্টে দেখেন, তাহলে কিন্তু দেখবেন ক্ষমতার পালাবদল কিংবা রাজনৈতিক নির্বাসন এগুলো কিন্তু এই উপমহাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। ইতিহাসে এমন বহু দৃষ্টান্ত আছে যেখানে একজন নেতা বা নেত্রী কোনো কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আবার এক পরিবর্তিত পরিস্থিতিতে সেই নেতা বা নেত্রী দেশের মাটিতে ফিরে এসেছেন। কিন্তু এই ফিরে আসার পথটি কখনো কিন্তু মসৃণ থাকে না। এর পেছনে কাজ করে গভীর রাজনৈতিক, আইনি এবং বলা চলে আন্তর্জাতিক অনেক সমীকরণ। এবং আজ আমি আপনাদের সামনে ঠিক এমনই একটি জটিল এবং রহস্যময় সমীকরণ দিয়ে সরাসরি বিশ্লেষণ কিংবা আলোচনা করতে বসেছি, যার কেন্দ্রে রয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বর্তমান রাজনৈতিক তৎপরতা। দর্শক, একটু পেছনে ফিরে তাকানো যাক। আপনারা সবাই জানেন 2024 সালের 5ই আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং তিনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে। প্রথম দিকে কিন্তু আমরা দেখেছি এক অদ্ভুত নীরবতা আওয়ামী লীগের। অনেকেই কিন্তু তখন ধরে নিয়েছিলেন হয়তো বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি দীর্ঘ অধ্যায়ের পাকাপাকি ভাবে অবসান ঘটে গেল। কিন্তু এই যে শুরুতে বললাম, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। দীর্ঘ নীরবতা ভেঙে দিল্লিতে বসে এখন আসলে যে দৃশ্যপট তৈরি হচ্ছে, তা আসলে কেবল দেশের ভেতরের রাজনীতিকেই নয়, বরং বলা চলে আন্তর্জাতিক কূটনীতির যে হিসাব নিকাশ রয়েছে, সেই হিসাব নিকাশকেও কিন্তু নতুন করে আবারও ভাবিয়ে তুলছে। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে একটি ঘোষণা কিন্তু বেশ আলোড়ন তুলেছে। সেটা হচ্ছে শেখ হাসিনা নিজেই জানিয়েছেন যে তিনি 2026 সালের ডিসেম্বরে দেশে ফিরছেন এবং তিনি বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে আত্মসমর্পণ করবেন। এই একটি ঘোষণায় কিন্তু প্রমাণ করে যে তিনি আর কোনোভাবে নিষ্ক্রিয় নেই, বরং চরম বিপর্যয়ের পর একটি রাজনৈতিক দলকে ভিনদেশি মাটিতে বসে নতুন করে গোছানোর যে বিশাল কর্মযজ্ঞ, সেটি কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। আমি আপনাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে বলবো। একটি দেশ থেকে যখন কোনো নেতাকে এভাবে আসলে চলে যেতে হয়, তখন কিন্তু সেই নেতার দলের ভিতরে এক ধরনের প্রবল হতাশা এবং নেতৃত্বহীনতার শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা কাটানোর জন্য শেখ হাসিনা কিন্তু এখন সরাসরি যোগাযোগ শুরু করেছেন। শুধু ফোনেই নয়, রীতিমতো ফেস টু ফেস বৈঠক। তথ্যউপাত্ত বলছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন দিল্লিতে সবাই জড়ো হচ্ছে। এ পর্যন্ত প্রায় 200 নেতার সঙ্গে তিনি ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন বলে কিন্তু জানা গেছে। কারা যাচ্ছেন সেখানে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দিল্লিতে উড়ে গেছেন দলের যে দপ্তর সম্পাদক, সেই দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। লন্ডন থেকে গেছেন সাবেক মন্ত্রী ও প্রবীণ আইনজীবী সমর রেজাউল করিম। এমনকি দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য রুকেয়া প্রাচী থেকে শুরু করে মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেত্রীরাও সেখানে ডাক পেয়ে ছুটে গেছেন। অন্য একটি দেশের মাটিতে বসে এত বড় পরিসরে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করা, এটি আসলে কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় বা চারটিখানি কথা নয়। এর পেছনে দিল্লির কিন্তু একটি প্রচ্ছন্ন বা নীরব সম্মতি রয়েছে, যেটিকে আমরা আসলে রাজনীতির ভাষায় গ্রিন সিগন্যাল বলি। সেটি না থাকলে এমনটি হওয়া কিন্তু একেবারেই অসম্ভব ছিল। তবে আপনাদেরকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে। সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু খুব ভালো করেই জানেন 2026 সালের ডিসেম্বরে তিনি যদি দেশে ফেরেন, তবে তার জন্য কখনোই কিন্তু লাল গালিচা বিছানো থাকবে না। তাকে আসলে মুখোমুখি হতে হবে শত শত মামলার। এমনকি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মতো কঠিন আইনি চ্যালেঞ্জও কিন্তু তার সামনে রীতিমতো পাহাড়ের সামনে বলা চলে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই তিনি তার রাজনৈতিক প্রজ্ঞার কিন্তু প্রয়োগ ঘটাচ্ছেন। দেখুন, তিনি কেবল রাজনৈতিকভাবে আসলে দল গোছাচ্ছেন না, বরং
অত্যন্ত সুকৌশলে তৈরি করছেন একটি শক্তিশালী আইনি এবং কূটনৈতিক রক্ষা কবচ। আপনারা যদি তার এই আইনি টিমের দিকে একটু ভালো করে তাকান, তবে দেখবেন সেখানে ৩ জন হেভিওয়েট লিগ্যাল এক্সপার্টকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ব্যারিস্টার সৌম্য রেজাউল করিম। সুপ্রিয় দর্শক, এদের মধ্যে নওফেলের ভূমিকাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বর্তমানে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক যে মানবাধিকার এবং কূটনৈতিক সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করে চলছেন। এর উদ্দেশ্যটি কিন্তু অত্যন্ত পরিষ্কার। সেটি হচ্ছে শেখ হাসিনা যখন দেশে পা রাখবেন তখন যেন আন্তর্জাতিক মহল থেকে তার মানবাধিকার এবং আইনি যে সুরক্ষা রয়েছে সেই সুরক্ষার বিষয়টি আগে থেকেই নিশ্চিত থাকে। অর্থাৎ বিষয়টিকে তারা নিছক কোনো অপরাধের বিচার হিসাবে নয়, বরং একটি বড় মাপের রাজনৈতিক এবং একই সাথে আন্তর্জাতিক লড়াই হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এবং এর মুখ্য ভূমিকা হচ্ছে আইনি লড়াই, এবং এই আইনি লড়াইয়ের প্রস্তুতি কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা খুব ভালো করে দিল্লিতে বসে মেকানিজম করছেন। এবং দলের যে সকল হেভিওয়েট নেতৃবৃন্দ রয়েছেন যারা বিদেশে আত্মগোপনে রয়েছেন বা ২০২৪ সালে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, বর্তমান সময়ে পালিয়ে আত্মগোপনে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং এই আইনি প্রক্রিয়াটাকে, এই আইনি কর্মযজ্ঞটাকে সফল করার চেষ্টা করছেন। এবং এটি সফল করার পেছনে উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে তার সঠিকভাবে তার ঘোষিত সময়ের মধ্যে দেশে ফেরা। কিন্তু সুপ্রিয় দর্শক, দলের ভেতরে যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল গত ২ বছরে, সেটির আসলে কি হবে? আপনারা দেখেছেন গত দীর্ঘ সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সেভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। সোশ্যাল মিডিয়ায় কিছু বিচ্ছিন্ন ভিডিও বা বিবৃতি ছড়িয়েছে মাত্র, যা দলের ভেতরে এবং বাইরে বলা চলে এক চরম বিভ্রান্তির জন্ম দিয়েছে। এই বিভ্রান্তি দূর করার জন্য এখন কিন্তু তার একজন অফিসিয়াল মুখপাত্র নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে দেশীয় এবং আন্তর্জাতিক যে সকল মিডিয়া রয়েছে সে সকল মিডিয়ার সামনে দলের অবস্থান পরিষ্কার করবেন। এই মুখপাত্র বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক প্রজ্ঞা এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তা কিন্তু তাদের এই যে ফিরে আসার প্রস্তুতি, এই ফিরে আসার প্রস্তুতির একটি অংশ। এবার আসুন সুপ্রিয় দর্শক সবচেয়ে জটিল এবং ইন্টারেস্টিং পয়েন্টে। ভারতের ভূমিকা আসলে এখানে কি? দেখুন, ইতিহাস কিন্তু খুব ভালো করে সাক্ষ্য দেয় ভারত সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ৫ই আগস্টের পর ভারত কিন্তু শেখ হাসিনাকে কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয়নি। কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে একটি বিশেষ ঘটনার পর। আপনাদের হয়তো মনে থাকার কথা, থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। সেই সম্মেলনের ফাঁকে আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী, তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ডক্টর ইউনূস কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় নরেন্দ্র মোদীকে একটি অনুরোধ করেছিলেন। সেটি হচ্ছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি না দেন। সোজা কথায় তার মুখ বন্ধ রাখার একটি প্রচ্ছন্ন অনুরোধ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সে সময় ছিল। কিন্তু কূটনীতির চালগুলো আসলে বড় অদ্ভুত হয়। ভারত সেই অনুরোধে ইতিবাচক কোনো সাড়া আসলে দেয়নি সেই সময়। উল্টো তারা বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতার মুরুকে কিন্তু ঢেকে দিয়েছিল, যেটি আমরা দেখেছি। আর তার ঠিক পরপরই আমরা আসলে দেখলাম শেখ হাসিনা কিন্তু চরম মাত্রায় সক্রিয় হয়ে উঠেছেন। ভারত আসলে কি চাইছে সেটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরাও আমি বলবো রীতিমতো দ্বিধাবিভক্ত। তবে এটি স্পষ্ট যে ভারত তাদের দীর্ঘদিনের মিত্রকে এখনই আসলে ছুঁড়ে ফেলতে রাজি নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা কিন্তু একটি বিশেষ জায়গা আওয়ামী লীগের জন্য ছেড়ে রেখেছে। তবে পুরো এই সমীকরণ আমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো বর্তমান প্রশাসনের এবং বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ভূমিকা।
আপনারা একটু মিলিয়ে দেখুন, দিল্লিতে বসে শেখ হাসিনা এত বড় বড় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। রয়টার্সের মতো আন্তর্জাতিক মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। শত শত নেতার সঙ্গে তিনি সেখানে বৈঠক করছেন। অথচ এই সবকিছু নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বা তারেক রহমান সাহেবের কোনো কথাবার্তা নেই, তিনি নিশ্চুপ। তিনি কিন্তু ভারতের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদও কিন্তু জানাননি, কিংবা শেখ হাসিনার রাজনৈতিক যে তৎপরতা সেটি বন্ধ করার জন্য কোনো প্রকাশ্য চাপও কিন্তু তৈরি করেননি। এই নীরবতার অর্থ আসলে কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে দেখলে এখানে অত্যন্ত গভীর একটি রাজনৈতিক কৌশল লুকিয়ে থাকতে পারে। দর্শক, প্রথমত তারেক রহমান সাহেব হয়তো মনে করছেন শেখ হাসিনা যদি ২০২৬ সালে ফিরে এসে আইনি প্রক্রিয়া আত্মসমর্পণ করেন, তবে সেটি বর্তমান যে কাঠামো সেই কাঠামোর ভেতরেই হবে। এটিকে রাজনৈতিকভাবে মাঠে নেমে মোকাবেলা করার চেয়ে আইনি কাঠামো যেটি রয়েছে সেই আইনি কাঠামোর ভেতর দিয়ে যেতে দেয়াই হয়তো বেশি নিরাপদ। দ্বিতীয়ত, ভূ রাজনীতির একটি বড় হিসাব কিন্তু এখানে রয়েছে। ঢাকা কোনোভাবেই আসলে চাইছে না অযথা শেখ হাসিনাকে ইস্যু করে ভারতের উপর এমন কোনো চাপ সৃষ্টি করতে, যার ফলে দিল্লির সঙ্গে ঢাকার বর্তমান যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কের আরো অবনতি ঘটে। এটি এক ধরনের কূটনৈতিক পরিপক্কতাও কিন্তু হতে পারে, যেখানে আবেগ সরিয়ে রেখে যে বাস্তবতা সামনে রয়েছে সেই বাস্তবতাকে মেনে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে সুপ্রিয় দর্শক, পরিস্থিতি আসলে যেদিকে এগুচ্ছে তাতে ২০২৬ সালের ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে তুষের আগুনের মতো বলা চলে একটি নতুন মেরুকরণ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে নাকি নতুন কোনো ইতিহাসের জন্ম হবে, সেটি আসলে আমি মনে করি সময় বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত করে বলা যায়, দিল্লির প্রচ্ছন্ন আশীর্বাদ এবং নিজের দীর্ঘ রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে যে ছক কষছেন তা আগামী বাংলাদেশের রাজনীতির মাঠে এক বিশাল প্রভাব ফেলতে যাচ্ছে। এখন আসলে দেখার বিষয় এই রাজনৈতিক দাবা খেলায় শেষ চালটি আসলে কে দেয়, এবং শেষ চালের পাল্টা রেজাল্ট আমাদের হাতে কি আসে। এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।